মিরপুরে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শোকাহত পরিবারকে জানালেন সমবেদনা, দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো। শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র নগরী। মেয়ের পিতা হয়ে আমরা তো এখানে খুব অসহায়ের মধ্যে আছি। ব্যক্তি আমরা উদ্ধার করেছি, আপাতত আমাদের সময় দেন, আর একটু লাগবে, আমাদের অপারেশন এখনো শেষ হয়নি। খুচরা পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে প্রায় 1 টাকা বাড়ানোর প্রস্তাব বিতরণ সংস্থাগুলোর। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্যিক বিল চালুর বিষয়ে সমালোচনা। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হসপিটাল, ছাত্রাবাস এগুলোকে কমার্শিয়াল রেটে আনতে হবে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পকেট কাটার বুদ্ধি আজকে এখানে উত্থাপন করা হলো। কলকাতায় অবৈধ বাংলাদেশি খুঁজে বের করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশকারীদের আর কোনো আইনি আশ্রয় নয়, সরাসরি সীমান্ত পাড়ির ঘোষণা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভধরা। সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। তাজনুর, কি বলছেন বিক্ষোভকারীরা? বিস্তারিত জানাবেন। বিক্ষোভকারীরা তাদের যে মূল স্লোগান সেটি হচ্ছে তারা দৃষ্টান্তমূলক বিচার চান এবং সেই বিচারটি হবে খুব দ্রুত সময়ের মধ্যে। সেই কথাটি তারা বলছেন এবং তাদের স্লোগানে বারবার সেই কথাটি ফুটে উঠছে। যেটি বিষয়ে তারা পুরনো বা আগের অনেকগুলো ঘটনার উদাহরণ টানছেন। বিশেষ করে বিভিন্ন সময়ে দেশের মধ্যে যেই ধর্ষণ এবং খুনের ঘটনা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, আলোচিত হয়েছে, সেই সমস্ত ঘটনাগুলো তারা উল্লেখ করছেন। বলছেন যে সেই ঘটনাগুলো দেশব্যাপী আলোড়ন তৈরি করলেও তার বা সেই ঘটনাগুলোর বিচার এখন পর্যন্ত মানুষ আসলে চোখে দেখতে পারেনি, কিংবা দৃষ্টান্তমূলক সাজা হওয়ার যে ব্যাপারটি, অর্থাৎ পরবর্তী সময়ে কেউ যেন অপরাধ করতে খানিকটা অন্তত সংকোচ বোধ করে কিংবা ভয় করে, সেরকম কোনো দৃষ্টান্ত বা উদাহরণ তৈরি হয়নি। সেই জায়গা থেকে অন্তত এই বেলায় যেন একটা দৃষ্টান্ত তৈরি করা যায়, একটা উদাহরণ তৈরি করবার মতো একটা ঘটনা বা একটা দৃষ্টান্ত তৈরি করা যায়, সেই কথাটি তারা বলছেন। এবং মধ্যরাত এখন, এবং এই সময়টিতেও আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সবাই মিলে আসলে স্লোগানে বেশ উত্তাল রেখেছে পুরো মিরপুর 10 নম্বর গোল চত্বর। তবে এর বাইরে একটি বিষয় যে সন্ধ্যা থেকেই এই আন্দোলন চলবার ফলে মিরপুর 10 নম্বরে প্রবেশের যতগুলো পথ রয়েছে, অর্থাৎ মিরপুর 1 থেকে 10-এ আসার পথ, আগারগাঁও থেকে মিরপুর 10-এ আসার পথ, একই সঙ্গে মিরপুর 12 থেকে 10-এ আসার পথ, এমনকি মিরপুর 13 থেকে সবগুলো যেই প্রবেশ পথ রয়েছে সবগুলো জায়গায় আসলে রাস্তা পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছে। তার ফলে আমরা দেখতে পেয়েছি যে সেই সড়কগুলোতে ভীষণ রকম যানজট রয়েছে। তবে জরুরি পরিষেবার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো আসা মাত্রই উল্টো রাস্তা দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থাই করছেন এই এখানে যারা আন্দোলনরত রয়েছেন, বিক্ষুব্ধ জনতা, তারাই সেই ব্যবস্থাগুলো করছে। আমরা দেখেছি প্রশাসনের লোকজন, অর্থাৎ পুলিশ সদস্যরা, বিশেষ করে মিরপুর মডেল থানার ওসিকেও আমরা দেখেছি এই মধ্যরাতেও তিনি দায়িত্ব পালন করছেন এবং দফায় দফায় এই আন্দোলনকারীদের সাথে, বিশেষ করে যারা সমন্বয় করছেন তাদের সাথে তিনি দফায় দফায় কথা বলছেন, বিভিন্নভাবে আশ্বস্ত করবার চেষ্টা করছেন এবং একই সঙ্গে রাস্তা ছেড়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ জানাচ্ছেন। তবে সেই অনুরোধ আসলে কতক্ষণে রক্ষা হবে কিংবা অনুরোধ কতক্ষণে তারা আসলে রক্ষা করবেন, সেই ব্যাপারটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত নয়। তবে মূল ব্যাপার এটি যে অন্তত রামিসার ঘটনা দিয়ে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়। তারা যেটি বলছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যেন এই বিচারটি দ্রুত সময়ের মধ্যে সেই রায় ঘোষণা করা হয় এবং সেটা যেন কার্যকর করা হয়। এই পুরো যে জার্নিটা সেটা যেন খুব অল্প সময়ের মধ্যে শেষ করা হয়, সেই দাবির কথাই তারা বলছেন।
ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শেরপুরে আজকের তারুণ্য সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বলেন, শিশুদের যেখানে আনন্দের সাথে বেড়ে ওঠার কথা সেখানে তারা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। অচিরে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। ভোলায় জেলা জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। যশোরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা। রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারকে বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শোকাহত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। আশ্বাস দিয়েছেন দ্রুত বিচার আর পরিবারের পাশে দাঁড়ানোর। একদিন ঘুরতে ঘুরতে অচিনপুর চলে আসলাম। শিশু রামিসার হোমওয়ার্কের খাতায় তার নিজের লেখা অচিনপুরই এখন তার শেষ গন্তব্য। মধ্যে বৃহস্পতিবার রাতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারের সদস্যদের জানান সমবেদনা, দায়িত্ব নেন রামিসার বড় বোনের। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী জানান রামিসা হত্যার বিচার দ্রুততম সময় হবে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। যে পথে প্রতিদিন স্কুলে যেত ছোট্ট রামিসা, সেই পথেই এখন হাজারো মানুষের ভিড়। স্লোগান আর দাবিতে উত্তপ্ত চারপাশ। দ্রুত বিচার করবে। সে অসুস্থ হয়ে গেছে, 3-4 দিন ধরে আছে, খাওয়া দাওয়া অনেক ঘুম টুম নাই, তো নিজে অসুস্থ। আমার বড় মেয়ে লেখাপড়ার দায়িত্ব নিবে বলছে। আমি চাই জানি ওই লোকটার মৃত্যু হোক, আমি চাই কালকে তাকে ফাঁসি দিয়ে দিক। এই হত্যার কঠোর বিচারের দাবিতে সরব নেটিজেনরা। প্রতিবাদ আর বিক্ষোভ এলাকা থেকে ছড়িয়েছে সারা দেশে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। 4 বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ঘেরাও এবং দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রাম। অভিযুক্ত যুবক মনিকে পুলিশ নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে। স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম নগরীর বাকুলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় ডেকোরেশন দোকানের এক কর্মচারী 4 বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয়রা ওই ভবন ঘিরে রাখে। আজকে আমার ঘরে তো আমার ছেলে মেয়ে আছে, তাদের কি নিরাপত্তা আছে? পুলিশ ধরে তো তাকে কোর্টে চালান করে দিলে সে 3 মাস পর জামিনে চলে আসবে। মেয়ের পিতা হয়ে আমরা তো এখানে খুব অসহায়ের মধ্যে আছি। দিন দিন এভাবে দর্শিত হয়ে যাওয়া। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শত শত লোকজন অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে। ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে 2 সংবাদকর্মী সহ কয়েকজন আহত হন। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় জনতা। চট্টগ্রাম কক্সবাজার সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সেটা আমার বন্ধুর মেয়ে ছিল, তো আমরা যাবো না ওকে ইয়ে করার জন্য। এখানে পুলিশে কেন আমাদেরকে লাঠিচার্জ করবে? গেট ভেঙে পাবলিক যখন ঢুকছে, পুলিশ এসে লাঠিচার্জ করতেছে, লাঠিচার্জ মানতেছে না, তখন পুলিশে ডাইরেক্ট ফায়ার। দর্শকের একটা বিচার হবে যে মৃত্যু, ওকে জনগণ গণতুলা দিয়ে মৃত্যুর বিচার হবে, এছাড়া কোনো বিচার হবে না।
সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ চলতে থাকে রাত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তা কাজে আসেনি। স্থানীয়দের সাথে সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ আহত হয় অন্তত 15 জন। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমরা আরও ফোর্স আনার জন্য অপেক্ষা করছিলাম, সেটা হয়েছে, সেটা দেখেন আমাদের যথেষ্ট ফোর্স আসছে, আমরা এখন টোটালি নিয়ন্ত্রণে নিয়ে আসছি। ওরা চেয়েছিল কি ওখানে তারা হাতে মানে আইন তুলে নেবে এবং মেরে ফেলবে, কিন্তু আইন তো আছে দেশে, আইন তো মানতে হবে। তো আমরা আমাদের মতো করে আসামিকে আমাদের হেফাজতে নিয়ে নিই। তো আমাদের কিছু পুলিশ অফিসার এবং আমি নিজেও আটকে পড়ি, বাট আমরা এলাকার যে সাধারণ পাবলিক, যে সিটিজেন ফোরাম, তাদের সহযোগিতায় আমরা ওখান থেকে বের হয়ে আসি। অসুস্থ ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী জুবায়েত ইবনে শাহাদাত। জুবায়েত, এলাকার পরিস্থিতি এখন কেমন? বিক্ষুব্ধরা কি এখনো সড়কে আছেন? দেবাশিস, বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে এসেছেন। পুলিশের যে কঠোর এখন নিরাপত্তা সেটি একেবারে আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গায় যারা বিক্ষুব্ধ জনতা ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছেন এবং তারা নিবৃত্ত করার চেষ্টা করেছেন। আমরা কিছুক্ষণ আগেও যখন লাইভে যুক্ত হয়েছিলাম জানার চেষ্টা করেছি যে পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এইসব ছুড়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। এখন একেবারেই পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ সে জায়গায় অবস্থান করছে। পুলিশের কয়েকটা প্লাটুন মোতায়েন করা হয়েছে, সাজোয়া যান নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যে তাদের সুসজ্জিত যে একটি দল সেটি আমরা দেখেছি, র্যাবকে দেখেছি, এবং ঘটনাটি দুপুর থেকে যেহেতু ঘটেছে পুলিশের মধ্যেও এক প্রকার আমরা দেখতে পাচ্ছি যে ক্লান্তি চলে এসেছে। তবে তারপরেও তারা এখন পর্যন্ত সেই জায়গায় আছে। তবে পরিস্থিতি একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা অতিরিক্ত পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, আমরা ডিসির সাথে কথা বলেছি, আমরা এই জোনের ওসি মানে বাকুলিয়া থানার ওসির সাথে কথা বলেছি। তারা প্রত্যেকেই নিশ্চিত করেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত আর কোনো হতাহতের ঘটনা নেই। তবে যেটা ছিল এর আগে সেটাই, নতুন করে কোনো হতাহত হয়নি। তবে তারা তাদের আরও কোনো আপডেট আছে কিনা সেটা অবশ্যই আগামীকাল তারা হয়তো জানাবেন এবং হয়তো একটা সংবাদ সম্মেলন হতে পারে। পাশাপাশি এই যে ঘটনাটি কি হলো না হলো সেটা নিয়ে মানুষের জানার যেমন আগ্রহ আছে, পাশাপাশি সেই জায়গা থেকে বাচ্চাটি যে শিশুটির ধর্ষণের অভিযোগ করে সেটা কতটুকু সত্য সেটিও যাচাই বাছাই করে জনগণের সামনে আনা, এটাও দাবি সাধারণ মানুষের। দেবাশিস। জুবায়েত, ধন্যবাদ যুক্ত হবার জন্য। মন্ত্রিসভার ৮ম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকার। এখন পর্যন্ত 7টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.73%। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া জাপান সরকার ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম গড়ে 96 পয়সা বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। এর বাইরে পাইকারি বিদ্যুতের দাম বাড়লে সেটিও গ্রাহকের পকেট থেকেই নিতে চায় এসব প্রতিষ্ঠান। গণশুনানির দ্বিতীয় দিনে খুচরা বিদ্যুতের দাম নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে বিইআরসি। এ সময় স্কুল, হাসপাতাল ও ছাত্রাবাসে বাণিজ্যিক বিল চালুর প্রস্তাবের সমালোচনা করেন নাগরিক প্রতিনিধিরা। এক মাস ধরে লোডশেডিং নিয়ে বিপদে বাংলাদেশ। গ্রামাঞ্চলে পিক আওয়ারে লোডশেডিং নিত্যদিনের ঘটনা। বুধবার দেশের রেকর্ড 17,000 মেগাওয়াট উৎপাদন হলেও বন্ধ হয়নি বিদ্যুৎ বিভ্রাট। শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহের ভাবনা এখনও সোনার হরিণ। গেল সপ্তাহের অন্তত 2 দিন সারা দেশে লোডশেডিং ছিল 2000 মেগাওয়াটের ওপরে। পরিচালন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। এর মাঝেই বৃহস্পতিবার বিইআরসির গণশুনানিতে খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে হাজির 6 বিতরণ সংস্থা। বেশিরভাগের যুক্তি জ্বালানির বাড়তি ব্যয় ও টাকার অবমূল্যায়ন ঘিরে। বাদ পড়েনি আগের লোকসান পুষিয়ে নেবার দাবিও। কিভাবে আরো কমানো যায়। গণশুনানিতে সর্বনিম্ন 29 পয়সা দর বৃদ্ধির প্রস্তাব করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ঢাকার 2 বিতরণ সংস্থার প্রস্তাব ওঠানামা করছে 86 পয়সা থেকে 1 টাকা 61 পয়সার মধ্যে। প্রতি ইউনিটে 50 পয়সা দাম বাড়ানোর পক্ষে পল্লী বিদ্যুৎ। সর্বোচ্চ 1 টাকা 66 পয়সা দর বৃদ্ধির সুপারিশ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর। সিস্টেম সহকারে আমাদের সার্ভিস পরে 7 টাকা 16 পয়সা এবং আমাদের ওভারহেড সমস্ত সেবা খাত মিলে 2 টাকা 11 পয়সা সহকারে আমাদের কস্ট অফ সার্ভিস পরে 9 টাকা 26 পয়সা। আমাদের নিট লোকসান হয় এই কর্মকাণ্ডের মধ্যে প্রায় 1700 কোটি টাকা। আমাদের রাজস্ব ঘাটতি হচ্ছে প্রতি ইউনিটে 0.71 পয়সা। এইটাকে
কে আমরা বারকে নিয়ম অনুযায়ী আমাদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যদি আমরা আসতে চাই তাহলে আমাদের এখানে 6.96% আমাদের রেটের সমন্বয় করা লাগবে। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হসপিটাল, ছাত্রাবাস এগুলোকে কমার্শিয়াল রেটে আনতে হবে স্যার আমাদেরকে চালানোর জন্য। ইজি বাইকের ট্যারিফটা আমাদের কমার্শিয়াল ট্যারিফ D3-তে বাদ দিয়ে এটাকে বাণিজ্যিক আনার আমরা প্রস্তাব করতেছি। প্রিপেইডের আমরা 0.5% যে রিবেটটা আছে এটাকে গ্রহণযোগ্য পর্যায়ে কমানোর জন্য বলছি। অপচয় ঠেকানো বাদ দিয়ে শুধু দাম বাড়িয়ে ব্যয় সমন্বয়ের সমালোচনা করেন নাগরিক প্রতিনিধিরা। দাবি 76 থেকে 200 ইউনিটের স্ল্যাব বাতিল করলে ভীষণ বিপদে পড়বেন নিম্নবিত্তরা। আনইন্টারাপ্টেড বিদ্যুৎ তো যাদেরকে দিচ্ছি তারা না, সমস্ত লোডশেডিং এর চাপ হচ্ছে আরবির বা পল্লী বিদ্যুতের গ্রাহকদের উপরে। সেখানে তারা গালিগালাজ খাচ্ছে, মারধরও খাচ্ছে, আর সেখানকার শান্তি বিনষ্ট। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা সেটা দিতে পারেন না, না হলে কিন্তু পল্লী বিদ্যুৎ যদি ইন্ডাস্ট্রি এরিয়া, তার যে সমস্ত বেশিরভাগ অঞ্চলে কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, এই গ্রাহককে যদি তারা সার্ভিস দিতে পারতো তারা কিন্তু বাংলাদেশের সবচাইতে বেশি লাভজনক প্রতিষ্ঠান থাকতো, কিন্তু তারা সেদিকে যেতে পারে নাই। 600 ইউনিটের উপরে করে এইরকম কোনো স্ল্যাব যদি প্রস্তাব করতেন তাহলে নয় বুঝতাম যে আপনারা যারা বেশি ব্যবহার করে তাদের কাছ থেকে নিতে চান, আমি তো তাতে আপত্তি করতাম না। তা সেইটা করছেন না কেন? যদি করতে হয় অন্য জায়গায় সাশ্রয়ী জায়গায় আনতে হবে এবং অতীতে যে খরচগুলো করেছে কিভাবে মিনিমাইজ করব। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্প নিয়ে নতুন নির্দেশনা দেন বিইআরসি চেয়ারম্যান। ক্যাপাসিটি চার্জের জন্য যে সাবসিডির যে পরিমাণ, এটা হিউজ পরিমাণে বেড়ে গিয়েছে এবং এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটি ক্ষতিকর কাজ হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা অন্তত আজকে যারা উপস্থিত রয়েছেন আপনারা আপনাদের পরবর্তী যে কোনো প্রকল্প বিইআরসির পূর্ব অনুমোদনের জন্য প্রেরণ করবেন। সব প্রস্তাব যাচাই বাছাই ও কারিগরি কমিটির মূল্যায়ন দেখে বিদ্যুতের দাম সমন্বয় নিয়ে গ্যাজেট প্রকাশ করবে বিইআরসি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের আধিপত্যের জেরে 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার তাঁরাবো পৌরসভার পৌর বাজারে শ্রাবণ ও নবী ভান্ডারী গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার ও পুরনো দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী দুটি গ্রুপ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা বাজারে ব্যাপক নাশকতা ও লুটপাট শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু সন্ত্রাসীদের বেপরোয়া আচরণের কারণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হলে সন্ত্রাসীদের এলাকা ছেড়ে পালায়। সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য আমরা ফাঁকা গুলি ছুড়েছি এবং দুই পক্ষ আমাদের কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং দুই পক্ষের লোকজন দুদিক দিয়ে গ্রেপ্তারের হাতে দৌড়ে পালিয়ে যায়। ভারতে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে নির্দেশনা দেন তিনি। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত হলে তাদেরকে দ্রুত সীমান্ত পার করিয়ে দেওয়ার আদেশ দেন রেল ও পুলিশ কর্মকর্তাদের। হাওড়া স্টেশন ও আশপাশ এলাকায় অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতেও প্রশাসনকে কড়া নির্দেশ দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আইনি জটিলতায় সময় নষ্ট করা হবে না। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, রেল কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক দফতরের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, সামনে পুরো ভোটকে কেন্দ্র করে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরছে বিজেপি সরকার। ঈদ উল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবের কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। গত 13 মে জারি করা হয় বিজ্ঞপ্তিতে পশু জবের কড়াকড়ি আরোপ করে শুভেন্দু অধিকারীর সরকার, যাতে 1950 সালের পশ্চিমবঙ্গের পশু জবাই আইনের অধীনে ষাঁড়, বলদ, গরু, বাছুর জবাইয়ে ফিট সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক সহ দেয়া হয় একাধিক নির্দেশনা। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন তৃণমূল কংগ্রেস এমপি মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন। পশ্চিমবঙ্গে গরু কোরবানি বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। এদিকে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কোরবানির আহ্বান জানিয়েছেন স্বয়ং মুসলিম নেতারাই। সব মিলিয়ে রাজ্যে ব্যাপক হারে কমেছে পশু কেনা বেচা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে গরু ব্যবসায়ীরা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।